তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে আসতে পারো। তো আমি তো সকাল সকাল উঠে গিয়েছিলাম, উঠেই বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তো বাইরের এত সুন্দর ওয়েদার দেখে মনটা কিছুটা ভালো হয়ে গিয়েছিল, আবার কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। তার কারণ আজ আমাদের আছে কিন্তু সেকেন্ড ডে অনেকগুলো সাইট সিন। তো বুঝতে পারছিলাম না এত বৃষ্টির মধ্যে সাইট সিনগুলো কীভাবে আমরা ঘুরবো। তো আমাদের তো যেতেই হবে। তো সাত করে রীতিমতো আমরা চলে গিয়েছিলাম আমাদের লঞ্চে। তো আমরা লঞ্চে চেপে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু লঞ্চও ছেড়ে দেয়। তারপর লঞ্চে আমাদের নিজেদের মতো কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু ফার্স্ট সাইট সিনে চলে আসি। তো ফার্স্ট সাইট সিনে কোথায় এলাম সেটা তোমরা দেখতেই থাকো আমার ভিডিওর মাধ্যমে। সজনেখালি সুন্দরবন টাইগার। তো আমরা আমাদের ফার্স্ট সাইট সিনে চলে এসেছি সজনেখালি। তো এই সজনেখালি থেকে কিন্তু আমাদের সাথে জয়েন করবে আমাদের ট্যুর গাইড। তো ট্যুর গাইড আজ আমাদের সারা দিন আমাদের সাথেই থাকবে। ট্যুর গাইড কী বলছে সবটাই কিন্তু আমাদেরকে শুনতে হবে। তো চলো ট্যুর গাইড কী বলছে সবটাই শুনি, আর কোথায় কী আছে না আছে সুন্দরবনের সম্বন্ধে সব কিছু জানতে পারবো এই ট্যুর গাইডের কাছ থেকে। তো চলো ট্যুর গাইড কী বলছে সবটাই শুনে নিই তারই মুখ থেকে। আচ্ছা, সবাইকে আমার আন্তরিক নমস্কার। আমি অরুণ সরকার, সুন্দরবন টাইগার রিজার্ভের টুরিস্ট গাইড। আমি আপনাদের সাথে আজকে সারাদিনের জার্নিটাতে থাকবো আর সুন্দরবন টাইগার রিজার্ভে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এটা সজনেখালি ফরেস্ট অফিস। মূলত ফরেস্টটা এখান থেকে শুরু হচ্ছে। আমরা ফরেস্টের দক্ষিণের দিকে অনেকটাই যাব, প্রায় 30 কিলোমিটার মতো ভেতরের দিকে যাব আমাদের প্রোগ্রাম অনুযায়ী। তো এটা জাস্ট শুরু, আর শুরুতে এখানে একটা ফরেস্ট অফিস, সেটা এই ফরেস্ট অফিসটার নাম সজনেখালি ফরেস্ট অফিস। মূলত ফরেস্ট এটা, কিন্তু চারিদিকে একটা বাউন্ডারি করা আছে অফিস এটা। আর এইখানে কিছু দেখার আছে। আচ্ছা, একটু এই সাইডে আমরা চলে যাই, আরেকটা গ্রুপ ঢুকছে। আমরা আরেকটুখানি শুনুন যে এইটা কিন্তু এন্ট্রান্স জেটি। আমরা এই জেটিতে আর কেউ ফিরে আসবো না, আমাদের এক্সিট হবে ওদিক থেকে। সবাই প্লিজ আমার সাথেই থাকবেন, আর সবার কাছে একটাই অনুরোধ, একসাথে থাকবেন, কারণ আরও অন্যান্য গ্রুপ এখানে তো আসবে না, সবার সাথে আমরা একসাথে থাকবো। রাজা বোট বললে আপনারা সবাই সারা দেবেন, একসাথে থাকার চেষ্টা করবেন। তো এখানে দেখার মতো বলতে এখানে একটা বিরল প্রজাতির সামুদ্রিক পাঠা আছে, এর নাম হচ্ছে রিভার টেরাপিন টার্টল বা বাটাগুর বাসকা বলে। এই প্রজাতিটা একদম বিলুপ্তির পথে, তাই বন দপ্তর থেকে এই জায়গাটাতে ব্রিড করেছেন। এই যে দেখুন এই সবুজ যে জায়গাটা, এখানে ব্রিড করানোর পরে আমাদের অনেকগুলো পুকুর আছে ফরেস্টে, যেখানে স্টেপ বাই স্টেপ তাদেরকে রাখা হয়, খাবার দাবার একটা মানে পরিবর্তন করে মানে যখন ফাইনালি বড় হয় তখন ওদেরকে এই নদীতে ছেড়ে দেওয়া হয়, যাতে ওয়াইল্ডে এদের নাম্বারটা বাড়ে, যেহেতু একদম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড একটা স্পিসিস। তাই তো আমরা এই টার্টল দেখতে পাবো পুকুরের কাছে গেলে। আর এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, প্রত্যেকটা ক্যাম্পেই একটা করে ওয়াচ টাওয়ার, 3টে জায়গাতে নামার আছে, সজনেখালি, সুতান্নখালি, দোবাকি, সব জায়গাতেই একটা করে ওয়াচ টাওয়ার পাওয়া। ওয়াচ টাওয়ারে উঠে আমরা জঙ্গলের ভিউটা দেখতে পেতে পারি, যতদূর চোখ যায় জঙ্গলটাকে দেখা যায়। আর প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর আছে, যেখানে বন্য প্রাণীরা জল খেতে আসে বা তাদের জন্য বানানো হয়েছে, কারণ এই নদী খাল খাড়ির জল হচ্ছে নোনা জল। তো রিসার্চে দেখা গেছে দীর্ঘদিন ধরে যদি অ্যানিমালরা নোনা জল পান করতে থাকে ওদের ইন্টারনাল অর্গানগুলো খারাপ হয়, সাথে সাথে ওদের লাইফ স্প্যানও কমে যায়। সেই জন্যই বন দপ্তর থেকে কিছু মিষ্টি জলের পুকুর বানিয়ে দিয়েছে, তারা সেখানে জল খেতে আসে জলে পিপাসা পেলে। আর এখানে একটা কুমিরের পুকুর আছে, একটা পুকুরের মধ্যে কয়েকটা কুমির রাখা আছে, যদি ওরা এখন কাছের দিকে আসে দেখা যেতে পারে। কিন্তু কুমির দেখার আদর্শ সময় শীতকাল, যখন চড়াতে উঠে রোদ পোহানোর জন্য শুয়ে থাকে। আর ওদিকে সুন্দরবনের সুন্দরী গাছ টাছ আছে, ওইগুলো দেখে আমরা ওদিক থেকে বোটে চলে যাব। তো প্লিজ সবাই আমার সাথে এগিয়ে চলুন, আমি এই রাস্তাতে
এগুলো তো ফলস তো। ওদের লাইফ সার্কেলটা দেখানো আছে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা দেখলে একটা আইডিয়া পাবেন এদের সম্পর্কে। আর এদের অরিজিনাল দেখতে হলে ওই পুকুর। আচ্ছা, আর ওই যে টার্টেলগুলো আমরা পুকুরের মধ্যে দেখতে পাবো, কিন্তু দেখুন ওদের একটা লাইফ সার্কেল এখানে দেওয়া আছে। সাদা মাথাগুলো ফিমেল, আর ব্ল্যাক এবং যে রেডিশ কালার আছে এটা হচ্ছে মেল। এটা মেল আর ওপাশে একটা ফিমেল। তো ওদের ওই যে ডিম দেয়, বাচ্চা হয়, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়েছে, একের পর এইগুলো। আর আপনারা পুকুরে দেখতে পাবেন ওরা ওই শ্বাস প্রশ্বাসের জন্য মাথাটা তুললেই দেখতে পাবেন। ফরেস্টের একটা জায়গাতেই একটাই সুভেনিয়ার শপ আছে, এইখানে একটা। এখানে সুন্দরবনের টি শার্ট, ক্যাপ, মধু, অন্যান্য জিনিসও। যদি উপরের দিকে বা সাইডের দিকে আসে দেখা যায়। আর এই নারকেল গাছের মতো যে গাছগুলো, সবাই কিন্তু শুনবেন, কথা কম বলুন। বলছি নারকেল গাছের মতো যে গাছগুলো আছে, এটা হচ্ছে গোলপাতা গাছ। সুন্দরবনের গ্রামে আগে ঘর ছাউনি হতো গোলপাতা দিয়ে। এটা ম্যানগ্রোভের একটা প্রজাতি। আচ্ছা, তো এটা দিয়ে আগে ঘর ছাউনির কাজ হতো, গোলপাতা এটাকে বলে। হ্যাঁ, এখন আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে খুব কম দেখা যায়, বাংলাদেশের দিকটাতে বেশি রয়েছে। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি সজনেখালি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়েছিলাম। উপর থেকে সুন্দরবন জঙ্গলটা দেখতে অসাধারণ লাগছিল। আর তার মধ্যে পড়ছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি। দু চোখ যাচ্ছে যত দূর, তত দূরই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরবনের জঙ্গল আর জঙ্গল। তো চলো তোমরাও কিন্তু দেখো সুন্দরবনের জঙ্গলটা কত সুন্দর দেখতে লাগছিল। তো সুন্দরবনে রীতিমতো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কি আর করা যাবে, আমরা ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরো সুন্দরবনে সাইট সিনগুলো করার জন্য। তো আমাদের সাথে যে ট্যুর গাইড আছে তিনি কিন্তু অনেক অজানা জিনিসও জানিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো আমরাও জানতে পারছি সুন্দরবনের সম্বন্ধে। আর আমিও চাইছি তোমরাও কিন্তু শোনো সুন্দরবনের সম্বন্ধে। অজানা কিছু জিনিস জানতে পারলে কার না ভালো লাগে। তাই ট্যুর গাইড আরও কী গাইড করছেন আমাদেরকে সেটা তোমরা শোনো। তার মুখ থেকে শোনা যাক সুন্দরবন সম্বন্ধে। ওই তো দেখো কুমিরও চড়ছে, বাঘ হরিণ একসাথে আছে, কোনো অসুবিধা নেই। সব একসঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। সুন্দরী গাছটাও দেখে নেবেন, কিন্তু এই সামনের গাছটাই সুন্দরী গাছ, আপনাদের পাশেই গেছে। আচ্ছা, আমি ম্যাপটা একটু বলে দিই। এই যে ম্যাপটা একটু দেখ। অ্যাকচুয়ালি সুন্দরবনটা বাংলাদেশ ইন্ডিয়া মিলে এর টোটাল আয়তনটা হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। কিন্তু সুন্দরবনের মাত্র 1/3 আমাদের, আর 2/3 অর্থাৎ ম্যাক্সিমাম পোর্শনটা বাংলাদেশের। তো এই ম্যাপটাতে শুধুমাত্র ইন্ডিয়ান সুন্দরবনটাই দেখানো আছে। বাংলাদেশের এই এখান থেকে এই দেখুন এই আছে এখানে। তো 26,000-এর মধ্যে 9,630 বর্গ কিলোমিটার আমাদের। এর মধ্যে 102টো আইল্যান্ড আছে ইন্ডিয়ান সুন্দরবনে।
তো একটা সময় সবটাই জঙ্গল ছিল, কিন্তু ব্রিটিশরা থাকাকালীন 54টা দ্বীপ জঙ্গল কেটে কেটে মানুষের বসতি হয়েছে। এই যে সাদা যে দ্বীপগুলো দেখছেন না, এইগুলো সব জঙ্গল ছিল। আমাদের বাড়িতেও এখানে, এটা সাতজেলিয়া আইল্যান্ড, দয়াপুর গ্রাম, এটাই আমার গ্রাম। এগুলো সব 100 বছর আগে সব জঙ্গল ছিল, কিন্তু 54টা দ্বীপ ব্রিটিশ পিরিয়ডে জঙ্গল কেটে বসতি হয়ে গেছে। আর বাকি রইল এই সবুজ যে দ্বীপগুলো, 48টা দ্বীপ আছে এখানে। এই 48টা দ্বীপে জঙ্গল আছে। এটাই ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তার আয়তনটা 4264 বর্গ কিলোমিটার। 9630 বর্গ কিলোমিটার থেকে জঙ্গল আর আছে 4264 বর্গ কিলোমিটার। বাকি জায়গাটাতে মানুষের বসতি হয়েছে। এই 4264 বর্গ কিলোমিটার জঙ্গলটাও বিরাট বড়। একে দেখাশোনা বা রক্ষণাবেক্ষণের সুবিধার্থে দুটো পার্টে ভাগ করা হয়েছে। মেজর পার্টটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, যার আয়তনটা 2585 বর্গ কিলোমিটার, সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন। আর ফরেস্টের আরেকটা পার্ট আছে এইদিকে, এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট বা সোশ্যাল ফরেস্ট বা 24 পরগনা ডিভিশন বলা হয়ে থাকে। 1679 বর্গ কিলোমিটার ওর এরিয়া আছে। জঙ্গল সব একই রকম, কিন্তু দেখাশুনো বা রক্ষণাবেক্ষণের সুবিধার্থেই শুধু দুটো পার্টে ভাগ করা হয়েছে। আর সুন্দরবন টাইগার রিজার্ভের খুব 3টে জোন আছে, মানে 3টে জোনে ভাগ আছে সুন্দরবন টাইগার রিজার্ভটা। খুব ইন্টারেস্টিং জোন। এই ফার্স্ট জোনটাকে বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 362 বর্গ কিলোমিটার এর এরিয়া আছে। এর মধ্যে শুধুমাত্র টুরিস্টদের ঘোরার অনুমতি আছে, মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করার অনুমতি নেই। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে সজনেখালি, এরপরে সুদান্যখালি, জঙ্গলের ভেতরে এরকম খালখালি দিয়ে আমরা শেষে পৌঁছাবো দোবাকি। এই 3টে ফরেস্ট অফিস আছে স্যাংচুয়ারি জোনের মধ্যে, যেখানে ল্যান্ডে নামা যেতে পারে। আর বাকি জার্নিটা বিভিন্ন খালখাড়ির মধ্যে দিয়েই হবে। আর সুন্দরবন টাইগার রিজার্ভের এই সেকেন্ড জোনটাকে বলা হয় বাফার জোন। 892 বর্গ কিলোমিটার এর এরিয়া। এটা বাংলাদেশের অনেকটা কাছাকাছি পড়ে। এই জায়গাটাতেই সুন্দরবনের লোকাল মানুষদের জন্য মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করার অনুমতি রয়েছে। কারণ সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা তো নির্বাহ হয়ে থাকে ওই মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করার উপরে। তো তাদের জন্য এই অংশটা ছাড়া আছে। এটাও অবশ্যই টুরিস্ট জোন, এখানেও টুরিস্টরা ঘুরতে পারেন। এখানে ঝিঙেখালি, বুড়ির ডাবরি, হরিখালি এরকমই ফরেস্ট অফিস রয়েছে, এখানেও ল্যান্ডে নামা যায়। আর সুন্দরবন টাইগার রিজার্ভের এই নিচের জোনটাকে বলা হয় কোর জোন বা কোর এরিয়া। 1330 বর্গ কিলোমিটার এর এরিয়া আছে। এই জায়গাটাতে আর কাউকে যেতে দেওয়া হয়, কারণ এটা ওয়াইল্ড লাইফের প্রাইভেসির জন্য এই অংশটা ছাড়া আছে। প্রত্যেকটা জঙ্গলের একটা অংশ রাখা হয় অ্যানিমালদের প্রাইভেসির জন্য, যেটাকে কোর এরিয়া বলা হয়। তো আমাদের কোর এরিয়াটা 1330 স্কোয়ার কিলোমিটার সুন্দরবন টাইগার রিজার্ভ, ঠিক আছে। আর নিচটা বে অফ বেঙ্গল। রোজ দুবার করে বিভিন্ন খালখাড়ির মধ্যে দিয়ে জলগুলো ঢুকছে, অর্থাৎ জোয়ারের সময় যে জলটা আসে এই নদী খালখাড়িতে, সেটা সমুদ্রের থেকে নিচে বে অফ বেঙ্গল, এখান থেকে ডিফারেন্ট খালখাড়ির মধ্যে দিয়ে জলটা ঢুকছে, একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত পৌঁছাচ্ছে, আবার সেখান থেকে ব্যাক করছে। এই দুবার করে জলটা ভেতরে ঢুকছে, যেটাকে আমরা জোয়ার বা হাই টাইড বলছি, আবার দুবার করে জলটা বেরিয়ে আসছে, যেটাকে ভাটা বা লো টাইড বলছি। অমাবস্যা পূর্ণিমার সময় জলটা এতটাই বেড়ে যায় জোয়ারের সময়, এই ল্যান্ডগুলো পুরোটাই সাবমার্জড হয়ে যায়। 1-1.5 ফিট পর্যন্ত, 2 ফিট পর্যন্ত জল হয়ে যায় ল্যান্ডের উপরে। অ্যানিমালটা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবার যখন জল নেমে যায় তখন ওরা আবার ওদের প্রয়োজনে ঘোরাফেরা করে। আমি এ বিষয়ে আরও অনেক কথা বলবো। একটা ছবি তুলে এত সুন্দর একটা মানে প্রকৃতির জায়গায় ছবি তুলতে আলাদা মজা আছে। পিছনে লোক, সামনে লোক, এই দেখো কি বেরিয়েছে, দেখো সামনে 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 দেখো সামনে। কোথায় কি? বান্দর বান্দর, বান্দর কিছু না, বাঘ নয় এটা। এই বান্দরটা দেখতে পাচ্ছি, এটাই তো অনেক নাকি? অনেকক্ষণ পরে একটা বান্দর দেখতে পেলাম তো। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কেউ বেরোবে না, এত বেরোবে কেন? হ্যাঁ।
ভিডিও করবে, ঠিক আছে? এখানে একটা ছবি হলে ভালো হবে। এই সামনে সত্যি দারুণ লাগছে ভিউটা, কিন্তু ওইদিকে আলোটা আসবে না, অন্ধকার আসবে। এদিকে হ্যাঁ আমাদের কিন্তু প্রথম সাইট সিন ঘোরা হয়ে যায়। তারপর চলে আসি লঞ্চের মধ্যে। লঞ্চে এসে দিয়ে দেয় গরম গরম চা, তারপরেই দিয়ে দেয় ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল নান, পুরি, চানা মশলা আর মিষ্টি। এই ছিল আমাদের ব্রেকফাস্ট। জমিয়ে তো ব্রেকফাস্ট করা হচ্ছিল, সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে যায়। ব্রেকফাস্ট করা হওয়ার পর আমরা বলি চলো একটু লঞ্চের সামনে গিয়ে ছবি তোলা যাক। তো আমরা ছবি তুলছিলাম, আর ছবি তুলতে তুলতে কতটা মজা করছিলাম তোমরা সেটা দেখতে থাকো। বাবা যাবে তো, মেয়ের সঙ্গে তো বাবা যাবে। এক বিন্দু জায়গা তো বলতে হবে, দেখে দেখে গাড়ি চালানো। জামাইকে দেখাতে হবে, এই যে মেয়েকে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মতো ওই যে হ্যাঁ এই আর এরকম করে আছে। উল্টো দিকে ঘুরে দাও, তারপরে হাত থেকে এরকম করে দাও। হ্যাঁ হ্যাঁ সোমবার করো সোমবার করো নেক্সট নেক্সট পোজ, হ্যাঁ চল চল আমি যাচ্ছি নেক্সট পোজ, ছেলেকে নিয়ে যাও। নেক্সট না দাঁড়া, নেক্সট না ওদের একটা পোজ হলো। হবে 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 হবে, বাইরে ওই যে পায়ে লোকালে তো দেখতেই পেলে তোমরা আমরা ছবি তুলতে তুলতে কতটা মজা করছিলাম। তো আমাদের সবারই কিন্তু কিছু না কিছু ছবি তোলা হয়ে যায়। সামান্য কিছু ছবি তুলে তারপর আবার আমাদের ট্যুর গাইড চলে আসে কিছু সুন্দরবন সম্বন্ধে আরও কিছু জানানোর জন্য। তো চলো আবারও কিন্তু শুনে নেওয়া যাক ট্যুর গাইড কী বলছে। দিকে খোলা জঙ্গল হয়ে যাবে, তখন আর কোনো নাইলনের জাল থাকবে না। এইদিকে যে নাইলনের জাল আছে না, এরপরে আর দুদিকেই ওপেন ফরেস্ট হবে, নাইলনের জাল থাকবে না। আর ফরেস্টের মধ্যে দুটো জায়গায় তো আমরা নামবো, সুতান্নখালি আর দোবাকি। সুতান্নখালি ফরেস্ট অফিসটা কাছাকাছি আছে, কিন্তু দোবাকিটা আবার 2.5 থেকে 3 ঘন্টা দূরে গিয়ে আবার। আমি সুন্দরবনের এরিয়া সম্পর্কে আপনাদেরকে বলেছি, ওখানে এরিয়া আর নতুন করে বলছি না। তবে এই ফরেস্টটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ কথার অর্থ হচ্ছে লবণাম্বু উদ্ভিদ, অর্থাৎ নোনা জল মাটিতে যে সমস্ত গাছপালা জন্মাতে বাড়তে সক্ষম। মানে এটা তো নোনা জল, কারণ এটা সমুদ্রের জল। এখন তো জোয়ার হচ্ছে, এখন জলের ফ্লোটা এদিকেই আছে, হ্যাঁ বঙ্গোপসাগরের জল। আর আমরা ওই ডাইরেকশনের দিকে যাচ্ছি, বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি। আর বঙ্গোপসাগর থেকে এখন জলটা কিন্তু ঢুকছে ভেতরে। জলের ফ্লোটা দেখুন স্যার, এদিকে দেখা যাচ্ছে না, জলের ফ্লোটা এদিকে, মানে ওইদিকে সমুদ্রের থেকে জলটা ভেতরে ঢুকছে। এমনি জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, আরও বাড়ছে। কারণ আজ অমাবস্যা, এই অমাবস্যা পূর্ণিমার সময় জলের লেভেলটা বাড়ে 4-5 দিন। তো এই সময়টা ভরা কোটাল। তো তাই বলছিলাম, এই নোনা জলে এই সমস্ত গাছপালাই জন্মায়। সুন্দরী, গড়ান, দেওয়া, ধুদুর, কসুর, করা, হেতাল, গোলপাতা, কেওড়া, বাইন, এইরকম সব এদের নাম। আমাদের বাড়ির কোনো গাছপালা আমার এখানে জন্মাতে পারবে না, কারণ এটা নোনা জল। আবার এখানকার গাছপালা আপনি বাড়িতে নিয়ে গিয়ে বসালেও হবে না। সুন্দরী গাছ বিক্রি করছি আমরা বাড়িতে নিয়ে। সুন্দরী গাছটা, ওই গাছটা মানে এই জঙ্গলে যত রকমের গাছ আছে তার মধ্যে সুন্দরী গাছটাই একটু মিষ্টি জল বা উঁচু জায়গাতে ভালো জন্মায়, ভালো হয়। অত ভালো গ্রোথ হবে না, অত ভালো চেহারাও হবে না, কারণ ও তো সেই নোনা আবহাওয়াটা পাবে না। ওটা নোনা পরিবেশ চাই, কিন্তু সেই জন্য অতটা ভালো বাড়বে না, এরকম একটা ব্যাপার। নোনা একটা অ্যাটমসফিয়ার ওর চাই। এই জঙ্গলে, এই সুন্দরবনের জঙ্গলে অ্যানিমালদের সারভাইভ করাটা খুব কঠিন। কেন কঠিন? কারণ এখন দেখুন ওর বাসস্থানে সব জায়গাতেই জল, আর ওটা কাদা মাটি। চড়া যখন ভাটা হয়ে যায়, তখন ভাটা হয়ে যাবে, তখন দেখবেন যে সবটা কাদা। চড়াতে নামলে হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে যাবে, নরম কাদা মাটি। প্লাস গাছের শ্বাস মূলগুলো, স্যার ওইখানে দেখলেন সন্ধ্যাখালী টুরিস্ট লজের সামনে গাছের গোড়া দিয়ে সব শ্বাসমূলগুলো সব খোঁচা খোঁচা বেরিয়ে আছে না, তো ওর মধ্যে দিয়ে চলাফেরা করা ভীষণ শব্দ। মানে এন্টার ফরেস্টটাতে কিন্তু ওরকমই আছে, ডিফারেন্ট শেপের হয়। এই
শুধু বাইন গাছ, এই বাইন গাছগুলো একটু সরু সরু হয়, নাহলে পশুর গাছ, কেওড়া গাছ, এতে সব মোটা মোটা শাক এত লম্বা মোটা এবং শাক বা পয়েন্টেড হয়, ওর মধ্যে দিয়ে চলাফেরা করা মানে বিরাট কঠিন ব্যাপার। আর গাছের ডেন্সিটিও অনেক বেশি, এত ঘন জঙ্গল আছে যে চোখ ভেতরে তো মোটেই যায়ই না, সূর্যের আলোই প্রবেশ করে না, এত ঘন জঙ্গল। তো এই সমস্ত মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে অ্যানিমালদের এখানে টিকে থাকাটা খুব কঠিন, কিন্তু তার মধ্যে দিয়েও যারা টিকে আছে এত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম্বার হচ্ছে 125। লাস্ট 2024-25 অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে লাস্ট সেন্সাস হয়েছে সিসিটিভি লাগিয়ে, তাতে 125টা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে পাওয়া গেছে। ওগুলো হচ্ছে অ্যাডাল্ট মেল ফিমেলের নাম্বার, বাচ্চা বাদে, কাউন্টিংয়ে বাচ্চা নেই। তো যাই হোক 125টা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া এখানে আছে হরিণ এবং বন্য শুয়োর। বাঘেদের মূলত এই জঙ্গলে যে খাবার সেটা হচ্ছে স্পটেড ডিয়ার বা চিতল হরিণ আর বন্য শুয়োর। এছাড়া রয়েছে, এছাড়া অবশ্য বাঘ সার্ভাইভ করার জন্য মাছ খায়, কাঁকড়া খায়, গোসাপ খায়, মৃত জীবজন্তু পেলেও খেয়ে নেয়। আর তাহলে বাঘ, হরিণ, শুয়োর, বানর আর 3টে প্রজাতির ছোট ছোট ক্যাট আছে এই জঙ্গলে, যেমন জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট আর লেপার্ড ক্যাট, বন বেড়ালগুলো রয়েছে। আর প্রচুর বিষধর সাপ আছে। আচ্ছা, কথা বলতে বলতে আমরা ফরেস্টের ভেতরের দিকে প্রবেশ করছি। এটাই ফরেস্টের এন্ট্রি পয়েন্ট। এই নদীটা ছিল গুমটি নদী বলে, আর এইটাকে বলে সুকান্নখালী খাল। আমরা এই সুকান্নখালী খালের মধ্যে ঢুকছি। আমরা যে এরিয়ার মধ্যে ট্রাভেল করবো এটা সুন্দরবন টাইগার রিজার্ভের স্যাংচুয়ারি জোন, যার এরিয়াটা 362 বর্গ কিলোমিটার ম্যাপে বলছিলাম, সেই জোনের মধ্যেই আমরা ট্রাভেল করব। আর এটা রয়েছে পীরখালি 1, এটা একটা আইসোলেটেড আইল্যান্ড। আপনাদের ডান থেকে এটাও একটা আইসোলেটেড আইল্যান্ড, এর নাম হচ্ছে পীরখালি 2। 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আমরা পৌঁছাবো, ওই পর্যন্ত আমরা যেতে পারি। আর ওইদিকে যে নাইলনের জাল ছিল, জাল কিন্তু এই শেষ হয়ে গেল। এই জল চলে গেছে, কিন্তু যখন ভাটা হবে জলটা সব বেরিয়ে আসবে, ওই পর্যন্ত চড়া লেগে যাবে ভাটার সময়। যখন ভাটা হবে জল সমুদ্রের দিকে রিসিভ করবে তখন। আচ্ছা, তাহলে এখানে অ্যানিমালদের মধ্যে বাঘ, হরিণ, শুয়োর, বানর, 3টে প্রজাতির ক্যাট আর প্রচুর বিষধর সাপ আছে। যেমন সাপেদের মধ্যে কিং কোবরা বা শঙ্খচূড়, স্পেকটিক্যাল কোবরা, মনোক্লিড কোবরা, ভাইপার কোবরার মধ্যে রাসেল ভাইপার, রেডটেল গ্রিনফিট ভাইপার, ব্যাম্বু ক্রিট ভাইপার, কমন ক্রেট, ইন্ডিয়ান পাইথন, এই ধরনের বিষধর সাপ এই জঙ্গলে আছে। হ্যাঁ, কালাজটা হচ্ছে কমন ক্রেট, যেটা বললাম কমন ক্রেট, এটাই হচ্ছে কালাজ, যার 1 মিলিগ্রাম বিষ সাফিসিয়েন্ট একজন মানুষ মারা যাওয়ার জন্য। তো যাই হোক এই সমস্ত সাপ রয়েছে। আর 428 রকমের পাখি সুন্দরবনে রেকর্ড হয়েছে। কিন্তু মূলত শীতের সময়ে যেহেতু মাইগ্রেশনটা বেশি হয় শীতের সময়ে পাখিদের, ওই জন্য শীতে এলে অনেক রকমের পাখি দেখা যায়, এই সময় আছে কম বেশি করে। আর যে জলের উপর দিয়ে আমরা ট্রাভেল করবো সারাদিন, এই জলের মধ্যে কুমির আছে অনেক। সুন্দরবনের যে কুমির, এগুলোকে এস্টুরাইন ক্রোকোডাইল বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল বলা হয়। তো এই সল্ট ওয়াটার ক্রোকোডাইল যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু কুমির দেখার আদর্শ সময় হচ্ছে শীতকাল, যে সময় তারা রোদ পোহানোর জন্য চড়াতে উঠে শুয়ে থাকে। শীতে সুন্দরবনে এলে আপনারা যদি আপনাদের মধ্যে থেকে কেউ এসে থাকেন আগে, তারা আশা করি মানে ওই সময় দেখা যাচ্ছে না, শীতের সময়টাতে দেখা যায় চড়াতে পাড়ের থেকে উঠে শুয়ে থাকে। আর কুমির ছাড়া এই জলে আছে শার্ক, 14টা প্রজাতির শার্ক এখানে রেকর্ড হয়েছে। যেমন যেমন ব্যাম্বু শার্ক, বক শার্ক, হ্যামারেটেড শার্ক, হোয়েল শার্ক, রিভার শার্ক, রিপ শার্ক, অনেক রকমের শার্ক এখানে রেকর্ড হয়েছে। কিন্তু শার্ক কখনোই উপরের সারফেসে দেখা যায় না, এরা জলের গভীরে থাকে। আর এদের উপস্থিতি কিভাবে বোঝা যায়, এখানকার যারা স্থানীয় মানুষ, সুন্দরবনের যারা অধিবাসী, মূলত গ্রামের মহিলারা, ওনারা কী করেন, বাগদা চিংড়ির বাচ্চা সংগ্রহ করেন, ডিম সংগ্রহ করেন। ডিম সংগ্রহ করতে গেলে ওনাদের কাছে এরকম মশারির মতো জাল থাকে, যে জালগুলোকে দিয়ে গ্রামের সাইডে জলে নামতে হয়, কোমর কিংবা গলা পর্যন্ত জলে নেমে জালগুলোকে দিয়ে টানতে হয়। তখন অনেকক্ষণ সার এসে হাত পা কেটে দিয়ে চলে। এরকম অনেক ঘটনা আমাদের এদিকে ঘটেছে, অনেকের পা নেই, পা খোয়া গেছে, পরে আর্টিফিশিয়াল পা বা ট্রান্সফার করে বেঁচে আছে। কিন্তু যে
জেনে বুঝেও করতে হয়, আজও মানুষ এই কাজটা করে, কারণ তাদের লাইভলিহুড। তো এই আর এখানে 3টে প্রজাতির ডলফিন আছে, যেমন ইরাবতী ডলফিন, গ্যাঞ্জেটিক ডলফিন আর ইন্দো প্যাসিফিক। এই 3টে প্রজাতির ডলফিন ছাড়া শুশুক, আর এই ডলফিন ছাড়া প্রচুর মাছ এবং কাঁকড়া। এই নোনা জলে প্রচুর মাছ হয়, ভেটকি, ভাঙন, পার্শে, চিংড়ি, তপসে, গুড়জালি, পায়রা চাঁদা, কানমাগুর, কাতলে, লোটে, ফ্যাসা চাঁদা, কত রকমের মাছ এর মধ্যে। আর কাঁকড়া, এই সুন্দরবনের কাঁকড়া খুব উৎকৃষ্ট মানের কাঁকড়া হয়, ভালো কোয়ালিটির। আর এই কাঁকড়ার বাইরে খুব ডিম্যান্ড রয়েছে, যার জন্য কাঁকড়া যা ধরা হয় তার এক্সপোর্ট কোয়ালিটির কাঁকড়াগুলো সব বাইরেই চলে যায়, ঠিক আছে, কারণ অনেকটা দাম পায় বাইরে। আর এই সুদান্নখালি বলছি আমি, তো এই কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনের সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে, জীবনহানি হয়ে থাকে। প্রতি বছর মাছ কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা মিলে 25 থেকে 30 জন করে মানুষের জীবন চলে যায়। তার মধ্যে কাঁকড়া ধরতে গিয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। কাঁকড়া ধরতে গেলে 3 জন লোকের প্রয়োজন হয়, সরু খাঁড়ির ভেতরে ঢুকতে হয়, তখনই বাঘ ঝাঁপিয়ে পড়ে তুলে নিয়ে চলে যায়। অনেক মানুষের মৃত্যু হয়ে যায় কাঁকড়া ধরতে গিয়ে। আচ্ছা, কথা বলতে বলতে আমরা সুদান্নখালিতে চলে এসেছি। এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকে জার্নির। তো এটা আরেকটা ফরেস্ট অফিস। এখান থেকে যে দোবাকি যাবো প্রায় সেটা 2.5 থেকে 3 ঘন্টার জার্নি, বিভিন্ন খালখাড়ির মধ্যে দিয়ে যাবো। তো এই সুদান্নখালিতে ওঠার পরে এখানে একটা বনবিবির মন্দির আছে। বনবিবি হচ্ছেন সুন্দরবনের লোকাল দেবী, যারা মাছ কাঁকড়া ধরে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বনবিবিকে পূজা দিয়ে থাকেন। আর প্রতি বছর পৌষ সংক্রান্তিতে সুন্দরবনের সমস্ত জায়গাতে ধুমধাম করে বনবিবির পূজা হয়, ঠিক আছে। আর আপনারা তো বনবিবি মন্দির এখানে দেখতে পাবেন, প্রত্যেকটা ক্যাম্পেই একটা করে থাকে, ছোটো বড়ো। আর একটা ম্যানগ্রোভ পার্ক আছে, সুন্দরবনটা তো ম্যানগ্রোভ ফরেস্ট। এই গাছগুলোকে চেনার সুবিধার্থে এইখানে বন দপ্তর থেকে কিছু গাছের গায়ে নেম প্লেট লাগিয়ে দিয়েছেন, গাছগুলো চেনার সুবিধার্থে। একটা পার্ক টাইপের বানানো আছে, আমরা ওর ভেতর দিয়েই যাবো আর গাছ সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার। এটা বন দপ্তর, এই ক্যাম্পের বোর্ড, ওনারা এই বোর্ডগুলো ইউজ করছে। আর শেষে হ্যাঁ, ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের ফ্ল্যাট, নিজস্ব ফ্ল্যাট। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে মূলত জঙ্গলের ভিউটা আমরা দেখতে পাবো যতদূর চোখ যায় জঙ্গল। আর ওয়াচ টাওয়ারের সামনে মিষ্টি জলে পুকুর আছে অ্যানিমালদের জন্য। আর জঙ্গলটা এইখানে দেখবেন কিছুটা কেটে ফাঁকা করা আছে, ওইগুলোকে অবজারভেশন লাইন বলে। অবজার্ভ করার জন্য লাইনগুলো আমাদের ট্যুর গাইডের কাছ থেকে আমরা অনেক কিছুই অজানা তথ্য জানতে পারলাম। তারপরেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সুদর্ণখালিতে। তো সুদর্ণখালিতে ফার্স্ট ঢুকে পড়ে আমরা কিন্তু দেখতে পেলাম সুন্দরবনের বনবিবিকে। তো এই বনবিবিকে কিন্তু সুন্দরবনের মানুষজনরা খুব মানে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠে পড়ে দেখি কত সুন্দর ভিউ। তো তোমরাও সুদর্ণখালি ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা দেখো। তো আমাদের সেকেন্ড
সাইট সিন হয়ে যায়। তো আমরা তারপর আবারও লঞ্চে ফিরে আসি। এসে পরে কিন্তু দেওয়া হচ্ছিল গরম গরম চা আর চিংড়ির পকোড়া। তো চলো চিংড়ির পকোড়াটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখাই। তো আমরা তো চা পকোড়া খাচ্ছিলাম, তার কিছুক্ষণই পরে দেখি অযোধ্যায় নেমেছে বৃষ্টি। তা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানিও। আমরা বাইরের এত সুন্দর বৃষ্টি দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাই আমাদের থার্ড ডেস্টিনেশন। আমাদের থার্ড ডেস্টিনেশনের নাম হলো সুন্দরখালি। তো চলো সুন্দরখালির মধ্যে যাওয়া যায়। তারপরে আমরা একে একে নেমে পড়ি লঞ্চের থেকে সুন্দরখালির উদ্দেশ্যে। আর এই হলো শ্বাসমূল। কারা কারা চেনো তা কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে পুরো সুন্দরখালিটা দেখানো যাক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। একটা ও দুটো ব্যাগ কি করে ধরবে? ফার্স্ট টাইম হচ্ছে বৃষ্টি নেই, নামলাম। পুরো এরকম আছে, হ্যাঁ 700 মিটার। তো অনেকটা হেঁটে আসার পর কিন্তু আমরা চলে আসি সুন্দরখালির ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে ওঠার পর তোমরা ভিউটা জাস্ট দেখো। আর আমরা কিন্তু এখানে এসে দেখা পেয়ে যাই কিন্তু হরিণের। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠিক কথা, কিন্তু পুরো ছবির মতো লাগছে। হ্যাঁ তোমাদের সুন্দরখালি কেমন লাগলো? আমাদের কিন্তু সুন্দরখালিও ঘোরা হয়ে যায়। তারপর কিন্তু আমরা পৌঁছে যাই আমাদের লঞ্চে। তারপরে কিন্তু দিয়ে দেয় লাঞ্চ। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি না যে লাঞ্চে কী কী ছিল। লাঞ্চে কী কী ছিল সেটা জানতে হলে কিন্তু অপেক্ষা করতে হবে থার্ড পার্টের জন্য। কারণ এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাওয়ার জন্য আমি এই ভিডিওতে কিছুই দেখাতে পারলাম না। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবারও দেখা হচ্ছে থার্ড পার্টে। এখনকার জন্য টাটা বন্ধুরা।